আসসালামু আলাইকুম, সকলকে স্মার্ট লার্নিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। ইতিমধ্যেই আমরা স্বাভাবিক সংখ্যক ভগ্নাংশের সকল টপিক নিয়ে আলোচনা এবং অনুশীলনীর সমাধান আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড করা হয়ে গেছে। আশা করি সকলে ক্লাসটি করেছো এবং যারা এখনও করো নাই আশা করি করে নেবে। করে নিলে ইনশাল্লাহ উপকৃত হবে বলেই আশা করছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শতকরা অনুপাতের কয়েকটি টপিক নিয়ে। টপিকগুলো হলো অনুপাত, সরল অনুপাত, লঘু অনুপাত, গুণ অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, শতকরা, লাভ ও ক্ষতি এবং ঐকিক নিয়ম। এই আশা করি আমাদের সাথে পুরো ক্লাসটি করলে ইনশাল্লাহ কারো এই টপিকগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব সহজভাবে পড়ানোর জন্য। আমি প্রথমত আপনাদের এখন আলোচনা করব অনুপাত নিয়ে। অনুপাত হলো একই সমজাতীয় দুটি রাশির একটির অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ বা অনুপাত চিহ্ন দিয়ে প্রকাশ করার গাণিতিক পদ্ধতি। অর্থাৎ অনুপাত যদি বলি, অনুপাত হলো একই সমজাতীয় দুটি রাশির একটির তুলনায় অপরটির কত গুণ বা কত অংশ, সেটাই হচ্ছে অনুপাত। অনুপাতকে সাধারণত আমরা দুটি ডট চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ অনুপাতটা হচ্ছে একটা ভাগের সংক্ষিপ্ত রূপ। যেমন আমি এইখানে উদাহরণস্বরূপ একটা লিখেছিলাম, সুহেলের কাছে 10 টাকা আছে, আরিফের কাছে 5 টাকা আছে, তাদের অনুপাত হবে 10:5, অথবা তাদেরকে যদি আমরা ভাগ করা যায় তাহলে আর ভাগ করব 2:1। অর্থাৎ অনুপাতের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এক নম্বরে হচ্ছে অনুপাত করার ক্ষেত্রে অবশ্যই দুটি সমজাতীয় রাশি হতে হবে। সমজাতীয় রাশি ব্যতীত অনুপাত হবে না। অর্থাৎ আমি যদি একটু বুঝিয়ে বলি, ধরেন একজন ক্লাসে 40টি ছাত্র আছে এবং এই ক্লাস এবং একটি বিস্কিটের দাম 5 টাকা, তাহলে ছাত্র এবং বিস্কিট দুইটা সমজাতীয় না, দুইটা ভিন্ন জাতীয়, এটির মধ্যে কখনো অনুপাত হবে না। অনুপাত কখন হবে যদি এইভাবে করি, যখন একটা ক্লাসে দুইজন ছাত্রের প্রাপ্ত নম্বর, একজন গণিতে পেয়েছে 20 আর একজন গণিতে পেয়েছে 10, অর্থাৎ সেটা হবে অনুপাত, সেটার অনুপাত হবে, কারণ দুইটাই হচ্ছে সমজাতীয়। আশা করি বুঝতে পারছি। অনুপাতের ক্ষেত্রে প্রথম শর্ত কি, আমাদেরকে অবশ্যই দুইটা রাশি সমজাতীয় হতে হবে, নতুবা কখনোই অনুপাত হবে না। আর অনুপাত যেহেতু সমজাতীয় রাশি হয়, তার একক নেই, তার কোনো নিজস্ব কোনো একক নেই। যেমন এইখানে আমি উদাহরণস্বরূপ লিখছি 5:7, 7:12, এইগুলোর ক্ষেত্রে ধরি আমরা যদি ধরেন একটি ছেলে গণিতে 5 পেয়েছে, আরেকটি ছেলে গণিতে 7 পেয়েছে, অর্থাৎ তাদের দুজনের অনুপাত কত হবে 5:7, অথবা 7/5ও আমরা বলতে পারি। এরকমভাবে সেইগুলোর অনুপাত হবে। অনুপাতের ক্ষেত্রে আমাদের মূল পয়েন্টটা হচ্ছে আমাদের কি করতে হবে, সমজাতীয় হতে হবে। আর অনুপাতকে আমরা দুটি ডট চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ অনুপাত নিয়ে কারোর আর কোনো সমস্যা থাকবে না বলে আশা করছি। এবার আসি সরল অনুপাতের ক্ষেত্রে। সরল অনুপাত হলো এমন একটি অনুপাত যেখানে কেবল দুটি রাশি থাকবে। অর্থাৎ সরল অনুপাতে দুটি রাশির বেশি যদি থাকে, এখন বলতে অনুপাতে কি 2 রাশির বেশি থাকে, অবশ্যই থাকে, 3 রাশিও থাকতে পারে। সরল অনুপাতে অবশ্যই 2 রাশি থাকতে হবে। একটা অনুপাতে 2টা অংশ থাকে। প্রথম অংশটাকে বলি পূর্ব রাশি, দ্বিতীয় অংশটাকে বলি উত্তর রাশি। পূর্ব রাশি মনে রাখা হচ্ছে প্রথমের প, আর আমরা এটাকে বলি পূর্ব প, মনে রাখতে পারি। প্রথমের প এবং প্রথমটিকে আমরা পূর্ব রাশি বলি প দিয়ে, আর দ্বিতীয়টাকে আমরা মনে রাখবো উত্তর রাশি দ্বারা। সরল অনুপাতটা হচ্ছে এমন যে দুটি রাশি থাকবে, একটা পূর্ব রাশি, একটা উত্তর রাশি, দুটির অধিক থাকবে না। অর্থাৎ আমি এইখানে দিয়েছি 3:8 বা 5:8। দুইটার ক্ষেত্রে দুইটা রাশি যদি দেওয়া থাকে সেটা হবে অবশ্যই সরল অনুপাত। এবার আসি আমরা সমতুল অনুপাতের ক্ষেত্রে। সমতুল অনুপাতটা হচ্ছে এমন যে কোনো অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত একটি সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যদি তাদের কোনো পরিবর্তন না হয় তাকে সমতুল অনুপাত বলা হয়ে থাকে। অর্থাৎ কোনো
অনুপাত যদি প্রথম এবং দ্বিতীয়টিকে শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হয়ে থাকে, তার কোনো পরিবর্তন হয় না, মানে কোনো পরিবর্তন হয় না, তাকে সমতুল অনুপাত বলা হয়ে থাকে। অর্থাৎ আমি এইখানে দিয়েছিলাম 2:5, অথবা এটা একই কথা 5:2 আমরা লিখতে পারি ভাগ আকারে। আমি দুইটাকে 3 দিয়ে গুণ করেছি, দুইটাকে অবশ্যই একই ধারীয় সংখ্যা দিয়েই গুণ করতে হবে, অর্থাৎ 2 × 3 5 × 3 অর্থাৎ 15/6 আসে। এটাকে আমরা বলতে পারি 6:15। এটার মানে কোনো পরিবর্তন হয়নি। আমরা যদি এটাকে 3 দিয়ে কাটি 2:5 আসবে। যেমন আমি নিচে আবার দেখেছি, এটা যদি এইভাবে দেওয়া থাকতো 6:15, তাহলে 6/15/6 আমরা লিখতে পারি, এবং এটাকে 3 দিয়ে ভাগ করছি, এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যেন দুইটাই যায়, অর্থাৎ পরে আসে কি 5/2, এটাকে আমরা 2:5 লিখতে পারি, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হয়নি। এই ধরনের ভগ্ন অনুপাতগুলোকে আমরা কি বলবো, সমতুল অনুপাত বলা হয়ে থাকে। এবার আসি লঘু অনুপাত ক্ষেত্রে। লঘু অনুপাতের ক্ষেত্রে হচ্ছে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে, অর্থাৎ প্রথম রাশির মান দ্বিতীয় রাশি থেকে যদি ছোট হয়ে থাকে সেটা হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাতের ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় রাশিটা বড় হবে, প্রথম রাশিটা ছোট হবে। যেমন আমি উদাহরণস্বরূপ এইখানে দিয়ে দিচ্ছি 7:9। এইখানে দ্বিতীয় রাশিটা বড়, প্রথম রাশিটা ছোট যদি হয়ে থাকে, সেরকম যদি অনুপাত দেওয়া থাকে সেটা হচ্ছে লঘু অনুপাত। আর গৌণ অনুপাতের ক্ষেত্রে ঠিক তার উল্টা নিয়ম, পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গৌণ অনুপাত বলে। অর্থাৎ প্রথম রাশির মান যদি দ্বিতীয় রাশি থেকে বড় হয়ে যায়, তাকে গৌণ অনুপাত বলা হয়ে থাকে। অর্থাৎ প্রথম রাশির মান বড় হবে এক কথায়। অর্থাৎ উদাহরণস্বরূপ আমি এখানে দিয়েছি যেমন 11:5, এইগুলো যদি দেওয়া থাকে চলে। অর্থাৎ প্রথম রাশির মান যদি বড় হয় তাহলে হচ্ছে গুরু, দ্বিতীয় রাশির মান যদি বড় হয়ে যায় সেটা হচ্ছে লঘু। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। একক অনুপাতের ক্ষেত্রে কি হচ্ছে, পূর্ব রাশি এবং উত্তর রাশি পরস্পর যদি সমান হয়ে যায় সেটা হবে আমার একক অনুপাত, অর্থাৎ 5:5, 1:1, 2:2, 4:4, সবগুলো হচ্ছে আমার একক অনুপাত। অর্থাৎ দুইটাই যদি সমান হয়, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত যদি একই হয়, তখন সেটা কী হবে, একক অনুপাত হয়ে থাকে। আর ব্যস্ত অনুপাতটা হচ্ছে সরল অনুপাতে উত্তর রাশিকে পূর্ব রাশি বানিয়ে দেবো এবং পূর্ব রাশিকে আমরা উত্তর রাশি বানিয়ে দেবো। অর্থাৎ সহজভাবে যদি বলি, ব্যস্ত অনুপাতটা হচ্ছে অনুপাতটা যেইভাবে দেওয়া থাকবে তাকে যদি উল্টিয়ে দিই সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। অর্থাৎ প্রথমটাকে দ্বিতীয় রাশি বানিয়ে দেবো এবং দ্বিতীয়টাকে যদি প্রথম রাশি বানিয়ে দিই সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। আবার যদি বলি পূর্বটাকে উত্তর বানিয়ে দেবো, উত্তরটাকে পূর্ব বানিয়ে দেবো, সেটা হচ্ছে আমার ব্যস্ত অনুপাত। যেমন এখানে দেওয়া আছে 7:12, সেটার ব্যস্ত অনুপাত কী হবে, 12:7, উল্টে যাবে। আশা করি বুঝতে পারছো। আর মিশ্র অনুপাতটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিশ্র অনুপাতের ক্ষেত্রে অবশ্যই একাধিক অনুপাত থাকতে হবে। একাধিক অনুপাত ব্যতীত মিশ্র অনুপাত হয় না, একক অনুপাতে মিশ্র অনুপাত হবে না। অর্থাৎ পূর্ব রাশি অর্থাৎ যদি একাধিক অনুপাতে পূর্ব রাশির গুণফল মিলে একটি নতুন পূর্ব রাশি এবং তাদের উত্তর রাশির গুণফল মিলে যে একটি নতুন উত্তর রাশি হয়, তবে সেই নতুন পূর্ব রাশি উত্তর রাশির মিলে যে অনুপাত গঠিত হয় তাকে মিশ্র অনুপাত বলা হয়ে থাকে। অর্থাৎ এটাকে আমি যদি একটু বুঝাই বলি, অর্থাৎ একাধিক অনুপাত যখন দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে 2:3 এবং 4:5। আমাদের প্রথম কাজ হচ্ছে পূর্ব এবং উত্তর। আশা করি পূর্ব কোনটা আমরা বুঝতে পারছি। প্রথমটা হচ্ছে পূর্ব, পরটা হচ্ছে উত্তর। পূর্ব অর্থাৎ 2:3 পূর্ব রাশি কোনটা 2, 4:5 পূর্ব রাশি কোনটা 4। অর্থাৎ পূর্ব আমরা দুইটা কী করব, গুণ করে দেবো। অর্থাৎ 2 এবং 4 গুণ 8, এবং উত্তর গুণ করব 3:3 × 5 অর্থাৎ 15। অর্থাৎ পূর্ব উত্তর গুণফল যেটা বেরোবে সেটাই হচ্ছে তার মিশ্র অনুপাত। অর্থাৎ তাদের মিশ্র অনুপাত হবে 8:15। এখন যদি এইখানে 3টি রাশিও দেওয়া থাকে কোনো সমস্যা নেই, আমাদের মূল কাজ হবে প্রথমত যতগুলোই দেওয়া থাকুক প্রথমে হচ্ছে আমরা পূর্ব 3টা গুণ করে নেব, 3 রাশি যদি দেওয়া থাকে, এবং উত্তর গুণ করে নেব। এই 3টার গুণফল এবং পূর্বের 3টার গুণফল হচ্ছে যার রেজাল্ট আসবে সেই গুণফলটাই হবে মিশ্র অনুপাত। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা এই অনুপাতের সকল টপিকগুলো আমরা শেষ করলাম। এবার আসি আমরা শতকরার ক্ষেত্রে। শতকরার ক্ষেত্রে হলো শতকরা হচ্ছে এমন একটি অনুপাত ভগ্নাংশ যা 100 ভাগের সাপেক্ষে
প্রকাশ করা হয়। অর্থাৎ শতকরার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সবসময় হর কী থাকবে, 100ই থাকবে, এবং এটি দ্বারা বোঝায় হচ্ছে 100 ভাগের কত ভাগ আছে। এটিকে সাধারণত এই চিহ্নটা, পার্সেন্টের চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যেমন 15% মানে কি, 100 ভাগে 15 আছে, 100 মধ্যে 15 আছে। ধরেন একটা ক্লাসে 100 জন ছাত্র শিক্ষার্থী আছে, এর মধ্যে 15 জন ছাত্র আছে, মানে 100 জনের মধ্যে 15 জন ছাত্র, 15%। এটা দিয়ে যেমন আরেকটা যদি দেওয়া থাকে এরকম 7:10 দেওয়া থাকে। তো আমরা আগে বলছি যে হর সবসময় আমাদের কী করতে হবে, 100 থাকলে তো থাকলে, আর না থাকলে আমাদের বানাতে হবে। তাহলে সেটাকে আমরা লিখতে পারি 10/7। তো 100 বানানোর জন্য আমাদের কী করতে হবে, এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন 100 হয়। তাই 10-এ আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে হবে 100, আর ওইদিকে হচ্ছে আমার 10 দিয়ে গুণ হবে 7 × 10 অর্থাৎ 70, অর্থাৎ 100/70। এই 100 নিচে হরটাকে আমরা উঠে পার্সেন্টেজ লিখতে পারি, অর্থাৎ 70%। 100/70 যে কথা অর্থাৎ 70% সেম কথা। কেননা অর্থাৎ এই পার্সেন্ট দ্বারা বোঝাচ্ছে 100 মধ্যে 70% আছে। তাই আমরা যদি 100/70 যেই কথা, 70% একই কথা। এবার আছি আমরা ক্রয় মূল্যের ক্ষেত্রে, অর্থাৎ কস্ট প্রাইস। ক্রয় মূল্য হচ্ছে কোনো একটা পণ্য তুমি মনে করো কিনলা, যেই টাকা দিয়ে কিনলা সেটা হচ্ছে ক্রয় মূল্য। ধরো আজকে তুমি বাজারে গেলা, বাজারে তোমার একটা ঘড়ি পছন্দ হইলো, তো ঘড়িটা যেই টাকা দিয়ে কিনলা সেটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আপনি যেই টাকা জিনিসটা কিনলেন সেটাই হচ্ছে ক্রয় মূল্য। এবার মনে করো তোমার আরেকটা বন্ধু তোমার ঘড়িটা থেকে পছন্দ করছে, বলতেছে বন্ধু ঘড়িটা আমাকে দিয়ে দে, আমি তোর কাছ থেকে ঘড়িটা কিনবো। তখন তুমিও ঘড়িটা তার কাছে বিক্রি করে দিলা, অর্থাৎ তুমি ঘড়িটা তার কাছে যেই দামে বিক্রি করলা সেটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। প্রথমত দোকান থেকে তুমি কিনলা, যেই টাকা দিয়ে কিনলা সেটা কী হবে, ক্রয় মূল্য। এবং সেই ঘড়িটা তোমার বন্ধু তোমার কাছ থেকে যত টাকা দিয়ে কিনছে সেটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। এবার আসি আমরা লাভের ক্ষেত্রে। লাভের ক্ষেত্রে যখন কোনো পণ্যর বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হবে সেটা হচ্ছে লাভ। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছিলাম, দেখো ধরো তুমি একটা ঘড়ি বাজার থেকে 300 টাকা দিয়ে কিনলাম, সেটা হচ্ছে তোমার কি 300 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তোমার বন্ধু আবার তোমার কাছ থেকে সেই ঘড়িটা কিনে নিছে 350 টাকা দিয়ে, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হলো, 350 টাকা। তাহলে যদি বলে লাভ কত হবে, লাভ বের করতে হলে আমাদেরকে প্রথমে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের লাভ। অর্থাৎ 350 টাকা মাইনাস ক্রয় মূল্য, সেটাই হচ্ছে লাভ, অর্থাৎ তোমার 50 টাকা লাভ হয়েছে। অর্থাৎ এইখানে একটা বোঝানোর জন্য উদাহরণস্বরূপ দিয়েছিলাম, ধরো কোনো একটা পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা এবং বিক্রয় মূল্য 250 টাকা। এখন যদি বলে তোমার লাভ কত হয়েছে, তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের লাভ। অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে লাভ। এখন যদি বলে লাভ কত পার্সেন্ট হয়েছে, প্রথমত আমরা লাভ বের করছি, যদি বলে লাভ কত পার্সেন্ট বের হয়েছে তখন আমাদের কি করতে হবে, লাভটা বের করতে হবে। প্রথমে লাভ ভাগ ক্রয় মূল্য ইন্টু 100, অর্থাৎ 50 ক্রয় মূল্য ছিল 200 টাকা ইন্টু 100, অর্থাৎ কাটাকাটি করলে থাকে 25%, অর্থাৎ তোমার ওই পণ্যর থেকে 25% লাভ হয়েছে। অর্থাৎ 100/25%, 100/25 লাভ হয়েছে। আর যদি শুধু নর্মালি জিজ্ঞাসা যে তোমার পণ্যটা থেকে কত লাভ হয়েছে, তাহলে 50 টাকা বললেই হবে, অর্থাৎ বিয়োগ করে যা আসে সেটা বললেই হবে। আর পার্সেন্ট বললে এভাবে করতে হবে পরবর্তীতে। এবার আসি ক্ষতির ক্ষেত্রে। ক্ষতি হবে যখন তুমি একটা পণ্য কিনলা, ক্রয় মূল্য যেটা সেটা থেকে কম মূল্যে বিক্রি করে দিয়েছো, সেটা হবে তোমার ক্ষতি। যেমন তুমি আজকে দোকানে গেলাম, দোকানে গিয়ে তোমার একটা পণ্য পছন্দ হলো, সেই পণ্যটা তুমি কিনলা ধরো 300 টাকা দিয়ে। তো সেই পণ্যটা আবার
আরেকজন ব্যক্তির পছন্দ হয়েছে, তুমি তাকে তার কাছে সেই পণ্যটা বিক্রি করে দিয়েছো তোমার ক্রয় মূল্যর থেকে কম দামে, অর্থাৎ বিক্রি মূল্য আরও কম, তাহলে যেটা হবে তোমার কি হবে, ক্ষতি হবে, অর্থাৎ লস হবে। অর্থাৎ এইখানে উদাহরণস্বরূপ আমি বুঝিয়েছি, যেমন ক্রয় মূল্য যদি হয় 200 টাকা একটা পণ্যের, বিক্রয় মূল্য 180 টাকা। ক্রয় মূল্য হচ্ছে যেটা বলছি যে তোমার যেটা দিয়ে কিনছো, আর বিক্রি হলো তুমি যেটা দিয়ে বিক্রি করছো অন্যের কাছে, তাহলে তোমার ক্ষতি কই টাকা হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বিক্রয় ছোটো হবে, বিয়োগ হবে, যেটা বের হবে সেটা হচ্ছে আমার ক্ষতি। এবং সেমভাবে ক্ষতির পার্সেন্টেজটা হবে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, অর্থাৎ 20 বাই ক্রয় মূল্য হচ্ছে 200 ইন্টু 100 হলে 10%, মানে 10% ক্ষতি হয়েছে, মানে 100/10। এটাকে আমরা এমনিও লিখতে পারি। আশা করি বুঝতে পারছো। এগুলো নিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কথা না, তারপরে যদি একান্তভাবে সমস্যা থাকে আমাকে ইনশাআল্লাহ ইনবক্সে অথবা মেসেঞ্জারে জানাতে পারো, অথবা পেজের বা ইউটিউব চ্যানেলে কমেন্টও বলতে পারো যে কোন জায়গায় সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ চেষ্টা করব সর্বোচ্চভাবে বুঝিয়ে দেওয়ার। তারপরে আরেকটা সর্বশেষ টপিক আমাদের আছে, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। আমাদের প্রায় সময় ঐকিক নিয়মে অঙ্ক করতে হয়। যে ঐকিক নিয়মটা হচ্ছে এরকম, যে নিয়মে কোনো পরিমাণে এক এককের মান নির্ণয় করে পরে অন্য কোনো পরিমাণ বের করা যায় তাকে ঐকিক নিয়ম বলা হয়ে থাকে। ঐকিক নিয়মটা কি, প্রথমত এক এককের মান নির্ণয় করতে হবে, পরে যত পর্যন্ত যা কিছু বলবে তা যদি বের করে হয় তাকে আমরা ঐকিক নিয়ম বলি। অর্থাৎ এইখানে আমি বোঝানোর জন্য দিয়েছিলাম 5টি কলমের দাম যদি 50 টাকা হয় তাহলে 3টি কলমের দাম কত। তাহলে প্রথম কাজ কি, আমার একটির মান বের করতে হবে, এক এককের মান নির্ণয় করা প্রথম কাজ। অর্থাৎ 5টি কলমের দাম যদি 50 টাকা হয় তাহলে একটি কলমের দাম কী হবে, আরও কম হবে। কম হলে কি হবে, ভাগ হবে, তাহলে 50/5 অর্থাৎ 10 টাকা আর কি। এখন আমরা যদি 3টি কলমের দাম বের করতে যাই তখন কি হবে, একটি কলমের থেকে 3টি কলমের দাম অবশ্যই বেশি হবে, তাহলে কী হবে, গুণ হবে। 50 × 3/5 অর্থাৎ 30 টাকা 3টি কলমের দাম। এইখানে আরেকটা জিনিস, আরেকটা অঙ্ক দিয়েছে ঐকিক নামে, 1 কেজি চালের দাম যদি 70 টাকা হয় তাহলে 4 কেজি চালের দাম কত। অর্থাৎ 1 কেজি চালের দাম যদি 70 টাকা হয়, 4 কেজি চালের দাম কী হবে, বেশি হবে। বেশি হলে কী হবে, গুণ হবে। তাহলে 70 × 4 অর্থাৎ 280 টাকা। অর্থাৎ ঐকিক নিয়মের ক্ষেত্রে আমাদের প্রথমত এখন এটার ক্ষেত্রে এক বের করার প্রয়োজন হয়নি। কেন, এইখানে যদি দেওয়া থাকতো 2 কেজি চালের দাম 70 টাকা, 4 কেজি চালের দাম কত, তাহলে আমাদের কী করতে হতো, প্রথমে 2 কেজি চালের দাম এত, 1 কেজি চালের দাম এত, তারপর 4 কেজি চালের দাম এত, এইভাবে বের করতে হইতো। প্রথমে আমাদের এককের মান কত সেটা বের করব, তারপরে যত চাইবে ততটা বের করব। তো এইখানে 1 কেজি দেওয়াই ছিল তাই আর পরেরটা বের করিনি। উপরটা যেমন 5টি দেওয়া ছিল তাই আমরা প্রথমে 1টি বের করছি, 1টির পর যতটি চাই ততটি বের করতে পারবো ইজিলি। এই হলো ঐকিক নিয়মের অঙ্ক। এই আজকের এই টপিকগুলো নিয়ে আলোচনা আমার প্রায় শেষ পর্যায়ে। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ জানাতে পারো, সর্বোচ্চ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আশা করি সমস্যা থাকার কথা না। পরবর্তী ইনশাআল্লাহ আমরা এই অধ্যায়ের আরেকটি ক্লাস নেব ইনশাআল্লাহ। যত ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে আমরা শেষ করতে পারি সেই চেষ্টাই করছি, কারণ বেশি লম্বা ক্লাস, দীর্ঘ ক্লাস করতে অনেকেই কষ্ট হয়ে যায়, তাই আমরা চাই ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে পড়াগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের টপিকগুলো আলোচনা হয়েছে, কারো যদি কোনো বোঝার সমস্যা থাকে আমাকে জানাবে ইনশাআল্লাহ। আশা করি সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।